নমস্কার, স্বাগত। একটা জিনিস আমি বিশ্বাস করি যে সচেতন মানুষকে সনাতনের আলোতে আনা যায় এবং বিজ্ঞানের আলোতে আনা সম্ভব। যারা সচেতন তাদেরকে সনাতন বর্তমান সম্পর্কে বোঝানো যায়। আমরা গতদিন যেখানে শেষ করেছিলাম দ্বাদশী তিথি নিয়ে আলোচনা একই জায়গায় থাকবে, পাশাপাশি একটা অত্যন্ত রেলিভেন্ট ইস্যু নিয়ে আমি একটু দৃষ্টিপাত করবার চেষ্টা করব। আমাদের সঙ্গে উপস্থিত গেস্টের তার ব্যাখ্যাটা শুনতে চাইব। অ্যাকচুয়ালি আমরা সর্বক্ষেত্রে একটা মিসকমিউনিকেশন দেখি, সেটা হচ্ছে পিতামাতার সঙ্গে বর্তমানে সন্তানদের, এবং আরেকটা মারাত্মক বিষয়, বাবা মার কাছ থেকে যদি আপনি রিপারকেশন নিতে চেষ্টা করেন, তাদের যদি রিয়াকশনটা নেওয়ার চেষ্টা করেন, তো তারা বলবেন যে প্রচুর ইনভলভমেন্ট তার ছাত্রকে দেওয়া হয় বা তার বাড়ির সন্তানটিকে দেওয়া হয়। কিন্তু যখন তার অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার যখন তার রেজাল্ট বেরোচ্ছে, তখন দেখা যাচ্ছে সে সেই অর্থে ফল করতে পারছে না। তার একটাই কারণ, যদি স্কুলে আপনি যান, স্কুলের মিটিংয়ে যদি অ্যাটেন্ড করেন, তো স্কুলের যিনি প্রিন্সিপাল রয়েছেন তিনি যে গার্জিয়ান মিটিং হয়, জাস্ট নোটিস ইট, গার্জিয়ান মিটিংয়ে উনি বলবেন যে এর এই ভুলটা হয়েছে জাস্ট ডিউ টু দ্য অ্যাবসেন্ট মাইন্ডেডনেস, তার অসতর্কতার কারণের জন্য তার এই ভুল হয়েছে। অর্থাৎ যেটাকে আমরা খুব চলতি ভাষায় বলি সিলি মিস্টেক। এই সিলি মিস্টেকের কারণে যার 100-তে 100 পাওয়ার মতো ক্রেডিবিলিটি ছিল, পোটেনশিয়াল ছিল, সে 100-তে 80 পাচ্ছে, 90 পাচ্ছে। আপনি জানেন যে বর্তমানে 99 পাওয়ার 100 পাওয়ার মধ্যে প্রচুর পার্থক্য আছে, কারণ 1 নম্বরের জন্য যখন ও বড় জায়গায় ভর্তি হতে যাবে তার পার্সেন্টেজ ভ্যারি করে। তাহলে 1 নম্বর খুব গুরুত্বপূর্ণ। অ্যাবসেন্ট মাইন্ডনেসের জন্য, এই কারণের জন্য নানান রকমের ক্ষতি হয়। কীভাবে? কারণ আমরা এসি কম্পার্টমেন্টে বসে অনুষ্ঠান করছি স্টুডিওতে, বাট যারা অ্যাস্ট্রোলজার আমাদের সঙ্গে উপস্থিত থাকেন তাদেরকে একদম হার্ডকোর ফিল্ডে যেতে হয়। তাদের রিয়ালাইজেশনটা আমাদের থেকে অনেক বেশি। আমি শোনার চেষ্টা করব, বেদাচার্য তো আমাদের সঙ্গে রয়েছেন। আমার মনে হয় যে বেদাচার্য তো শুধুমাত্র একজন অ্যাস্ট্রোলজার, একজন মোটিভেটার নয়, খুব ভালো মাইন্ড রিডার এবং খুব ভালো সাইকোলজি নিয়ে কাজ করতে পারেন। কারণ আমার দেখে মনে হচ্ছে যে মোটিভেশনাল স্পিচগুলো আমরা ইউটিউবে গেলে বা ফেসবুক লাইভে আমরা দেখেছি, তাতে মনে হয় যে এর মধ্যে কিছু ইনগ্রিডিয়েন্টস রয়েছে যার দ্বারা মানুষ ইন্সপায়ার্ড হতে পারে। বাই দ্য ওয়ে, অ্যাবসেন্ট মাইন্ডেড যদি থাকে সে কনসেন্ট্রেট হতে পারে। আমার এটা খুব সফট হার্টেড রিকোয়েস্ট আপনার কাছে যে যদি একটু এই বিষয়ে ফোকাস করা যায়, কারণ এই অসতর্কতা বশত বহু ছেলেমেয়ের জীবন নষ্ট হচ্ছে, তার নজির প্রতি মুহূর্তে আমরা পাই। প্রতি মুহূর্তে সত্যি তাই। গত দিনেও আমি যে এলিমেন্ট নিয়ে যে প্রোগ্রামগুলো আমি করছিলাম, যে তত্ত্বগত একটা, যে গতকাল রাতে আমি আর একটা ভালো জিনিস আপনাদের মধ্যে সেটা শেয়ার করেছিলাম, সেটা হচ্ছে যে অগ্নি, পৃথ্বী, বায়ু, জল, আর তার মধ্যে একটা পরে সেটা হচ্ছে ইদার, অর্থাৎ আকাশ। আকাশ তত্ত্বের ব্যাপ্তি, যে আকাশ তত্ত্বের ভূমিকা আমাদের জীবনের মধ্যে থাকে। আমরা জানি বাচ্চা বাড়িতে থাকবে, ক্লাস 10-এ পড়তে পারে, 11-এ পড়তে পারে, 12-এ পড়তে পারে, 8-এ পড়তে পারে, 9-এ পড়তে পারে, ক্লাস 5 থেকে 6-এ উঠছে। যাই হোক না কেন, সে যে কোনো বয়সী বাচ্চাই হোক না কেন, সন্তান হোক বা সে ছেলে হোক বা মেয়ে হোক, যেই হোক না কেন, একটা অ্যাবসেন্ট মাইন্ডনেস কাজ করে। তার মানে মাথাটা কোথাও যেন ঘুরছে। তার কারণ এক তো আমাদের বর্তমান যুগে যে প্রেশার, পড়াশোনার যে প্রেশার, সেটা তো খুব হাই। পাশাপাশি বাবা মার যে ইচ্ছা বা বাবা মার যে দূরদৃষ্টিতা, সেটাও প্রচণ্ড হাই। তার প্রেশার গিয়ে পড়ছে বাচ্চার উপর। ফলে কি জাজমেন্টাল লস হচ্ছে। কি বলা হয়? জাজমেন্টাল লস। আমরা আমাদের সন্তানগুলোকে হয়তো জাজ না করে কিছু জিনিস তার উপর হয়তো মাথার উপর চাপিয়ে দিচ্ছি, এবং সেটি করতে বদ্ধপরিকর। এরকম একটা পরিবেশ যখন আমরা তৈরি করি, তখন তার মধ্যে হয় কি ডিস্ট্র্যাকশন আসে। আর এই ডিস্ট্র্যাকশন থেকে শুরু হয় কি, তার ভেতরে অবচেতন মন, অর্থাৎ যেটাকে আমরা সাবকনশিয়াস মাইন্ডে বলি, এই সাবকনশিয়াস মাইন্ড কোথাও না কোথাও সেখানে ভাইব্রেশনের একটা লস হয়। এই লসের ক্ষেত্রে হয় কি, তারা পড়াশোনার মধ্যে জানা কোয়েশ্চেনটা ভয়ের ঠেলায় ভুল করে আসলো। আমি এমনও দেখেছি, জানা কোয়েশ্চেন ভয় পেয়ে ভুল করে চলে আসলো। ভয়টা কিসের? পেছনে তার হয়তো কিছু একটা কাজ করে, যে আমি যদি এই পরীক্ষাটায় যদি ভালোভাবে উত্তীর্ণ না হতে পারি, তাহলে হয়তো আমি বাবা আমাকে খুব বকবে। তার মানে তার মধ্যে এই জিনিসটা রয়েছে। এবার এই জিনিসটা হয় কি, তার মধ্যে থেকে একটা করাপশন চলছে। আমি গতকাল রাত্রেবেলা আমি যখন এখান থেকে প্রোগ্রাম করে বাড়ি ফিরলাম, আমার ছেলে আছে, তো আমার ছেলেকে আমি যখন দেখলাম তার ডান্সের টিচার এসছে, তো ডান্সের টিচারের সব স্টেপগুলো সে ভুল করছে। আমি যখন তাকে চোখ গরম করে একটুখানি বললাম যে এবার যদি এটা ভুল হয় তাহলে এই জিনিসটা থেকে তোমাকে বিরত থাকতে হবে।
তো যখনই এই কথাটা বললাম আমি দেখলাম আমার সন্তান কিন্তু সেই জায়গাটায় স্টেপসটা ঠিক করলো, কিন্তু টিচার বেরিয়ে যাওয়ার পরে পরক্ষণে সে কিন্তু আবার ভুল করলো। কেন করলো? তার কারণ সেই মুহূর্ত পর্যন্ত আমি যে জিনিসটা তাকে প্রলোভন দেখালাম, সেই লোভে পড়ে সে তৎক্ষণাৎ সেই জিনিসটি ঠিক করলো। আবার যেই টিচার বেরিয়ে গেল তার মানে তৎক্ষণাৎ আবার সে কিন্তু জিনিসটা ভুল করলো। তার মানে ওই টুকুর জন্য সে ভুল করলো না, তার কারণ সে তো আত্মিকভাবে জিনিসটা করেনি, সে ভয়ের প্রেশারে করেছে। আন্ডার প্রেশার। দুটো জিনিস হয়, একটা হচ্ছে মন থেকে, আমি যদি মন থেকে কোনো কাজ করি সে কাজের মধ্যে একটা মিষ্টত্ব, একটা সুইটনেস থাকে। আর যদি মনের বাইরে গিয়ে কোনো কাজ করি, প্রেশারাইজেশনের পক্ষে যদি কাজ করি, তাহলে সেই কাজটার মধ্যে কিন্তু মধুরতা থাকে না। সে তুমি এই জায়গায় কেন আজকে তুমি যদি একটা ইনস্টিটিউশন, তুমি আজকে একটা কনস্টিটিউশনে কাজ করছো, তুমি একটা এস্টাবলিশমেন্টে কাজ করছো, তোমার মধ্যেও যদি সেই প্রেশার থাকে, তোমার মধ্যে যদি প্রেশার থাকে না আমার বসের কাছে আমাকে জবাবদিহি করতে, বস আমাকে বকবে বা বস আমাকে হয়তো 2-5 জনের সামনে কথা শোনাতে পারে, তাহলে তোমার ক্ষেত্রেও সেই জায়গায় ফ্রিলি অ্যাক্সেস করা তোমার পক্ষে সম্ভব নয়। একদমই, মানে আমার মনে হয় ক্রিয়েটিভ সেক্টরে এটা আরো বেশি করে হয়। প্রত্যেকটা সেক্টর, ক্রিয়েটিভ সেক্টর তো আছেই, প্রত্যেকটা সেক্টরে এই জিনিসগুলো মারাত্মক। তার মানে আমি কোথায় কি করব সেটা আমাকে ভয়ে ভয়ে থাকতে হচ্ছে, আমার ফ্রি অ্যাক্সেস করার জায়গাটা নেই। এই জন্যই আমি সবসময় বলি জাজমেন্টাল একটা অ্যাসেসমেন্ট সবসময়ের জন্য একটা দরকার প্রত্যেকটা ক্ষেত্রে। যে আজকে যদি একটা কোম্পানির মালিক হয়, সে যেমন তার যে কর্মচারী রয়েছে তাদেরকেও যেমন জাজ করবে, কে কতটা ভালো কাজ করে, কে কতটা ভালো কাজ না করে, কে কতটা ফাঁকি দেয়, কে কতটা ঘুমোচ্ছে, এই জিনিসগুলো যেমন একটা ব্যাপার, আবার সেখানে বাড়ির বাচ্চাদের ক্ষেত্রেও দেখার দরকার আছে যে কে কতটা, বাচ্চাটা কোন দিকে সাবলীল, এবং তাকে ফ্রি যখন আমি রাখছি, সে যখন অ্যাক্সেস করতে, তার মুভ করতে, যখন সে কোন দিকে মুভ করছে, সেই মুভমেন্ট ওয়াইজ তাকে যদি আমি চালাতে পারি, আমাকে হতেই হবে ডাক্তার, কোথাও লেখা নেই, আমাকে হতেই হবে ইঞ্জিনিয়ার, কোথাও লেখা নেই। প্রত্যেকটার একটা ইনগ্রিডিয়েন্ট আছে, সেই ইনগ্রিডিয়েন্টটাকে তুলতে হবে। আর যদি প্রেশারাইজ করো তাহলে হবে কি, একটা প্রেশারাইজ করলে যেটা হয় সেটা হচ্ছে একটা লেভেল অবধি গিয়ে তুমি সেটাকে কম্প্রেস করতে পারো, বাট তারপরে গিয়ে সেটা কিন্তু মানে ওই সলিডিফিকেশন হয়ে যায়, আর তার কোনো ব্যাপ্তি থাকে না বা তার কোনো প্রসার, সে একটা জায়গায় গিয়ে স্ট্যাগন্যান্ট হয়ে যায়। এই বিষয়গুলোকে যদি আমরা লোকেট করতে পারি এইখান থেকে, আমাদের এই যে ভগবান যে মগজটা দিয়েছে, আমরা মগজটাকে চালাতে কোথাও না কোথাও ভুলে গেছি। আমরা যেমন বলে না যে, আমি অনেক ক্ষেত্রে শুনে দেখেছি যে আরে আমি জানতাম এর দ্বারা কিছু হবে না, একে বেকার নেওয়া। তাহলে আমার কথা হচ্ছে, তুমি যখন জানতেই এর দ্বারা কিছু হবে না, তাহলে তুমি তাকে কর্মচারী জীবনে কেন প্রবেশ করালে? তাহলে তুমি তাকে কেন তোমার এমপ্লয়ি করলে? তুমি তো জানোই তার দ্বারা কিছু, তাহলে তুমি কি তার প্রতি অনেক বড় কিছু কৃতজ্ঞতা করলে, নাকি তাকে তুমি একটা সুযোগ দিলে? তার মানে তুমিই তো তোমার নিজেই হীনমন্যতায় ভুগছো। তার মানে তুমিই জানো না কি করতে হবে, তুমি জানো যে সে পারবে না, বাট তবু তাকে বললে যে আমি জানি, তাও তাকে আমি নিয়েছি। তার মানে এখানে কোনো ক্রেডিবিলিটি নেই। তার মানে লস কার? তোমারই লস। যে লোকটাকে তুমি অ্যাপয়েন্ট করলে সেই লোকটা তো লস নয়। তো এটা প্রত্যেকটা বাচ্চার ক্ষেত্রে যেমন অ্যাপ্লিকেবল, প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, আমার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, দেবাশিসের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, যে ক্যামেরা পার্সন আমার সাথে বসে রয়েছে তার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। প্রত্যেকটা জিনিসের এলিমেন্টাল, আমি কেন এই এলিমেন্টগুলোকে বলছি, তার কারণ অগ্নিতত্ত্ব রয়েছে, বায়ুতত্ত্ব রয়েছে, আজকে পৃথ্বীতত্ত্ব রয়েছে, জলতত্ত্ব রয়েছে এবং আকাশতত্ত্ব রয়েছে। এই যে আপনারা দেখবেন যে, আমি একটা ছোট্ট জিনিস একটা বোঝাই, সেটা হচ্ছে যে অনেক ক্ষেত্রে দেখবেন অনেক মানুষ আছে ঢোলা ঢালা জামা কাপড় পরে, খুব ঢোলা ঢালা, খুব এরম করে হাঁটাচলা করছে, দেখবেন তাদের জীবনে না কোনো গোল নেই। আমি দেখেছি তাদের জীবনের কোনো লক্ষ্য নেই, তারা জীবনে কোনো রকমভাবে তারা দিনাতিপাত করছে, দিনটা কোনো রকমভাবে চলে যাচ্ছে। কেন জানেন? তার কারণ তাদের শরীরের যে, আমরা যে এই যে জামা কাপড় পরি, এর ভেতরে একটা বায়ু থাকে, এই বায়ুটা যার যত বেশি, তার মধ্যে ল্যাথার্জি ততটা বেশি। আমি জানি না তোমরা এটা জাজ করো কিনা, আমি এইগুলো প্রত্যেকটা মুহূর্তে জাজ করতে থাকি, প্রতিটা মুহূর্তে জাজ করতে থাকি। তুমি দেখবে যত ওই মোটা সোটা লোক খুব ঢোলা ঢালা জামা কাপড় পরেছে, তারা অনেক বেশি খায়, রাক্ষসের মতো তারা খাচ্ছে, তাদের গোল নেই, তারা শুধু খাবার দিকে তাদের মন, তাদের তাদের বিরাট বড় হওয়ার কোনো জায়গা নেই। কেন? তাদের বায়ু কি করে, একটা কনস্ট্রাকটিভ বায়ু, মানে হচ্ছে বায়ু বেশি থাকাও ভালো না, বায়ু কম থাকাও ভালো না। যদি বেশি বায়ু থাকে তাহলে তার ওয়েস্ট হচ্ছে, আর যদি কম বায়ু থাকে তাহলে তার মানে আপনার পারফেকশন নেই, আপনার জীবনে আপনি পারফেকশনিস্ট নন। দেখবেন এই যারা ওই যে স্লিম ফিটেড জামা কাপড় পরে, তাদের মধ্যে কিন্তু এই জিনিসগুলো থাকে। তো আজকে এই যে বায়ুতত্ত্ব, এই বায়ুতত্ত্বগুলো সবসময়, আজকে পৃথ্বীতত্ত্বের সাথে বায়ুতত্ত্ব বা জলতত্ত্বের কি সম্পর্ক, এই তত্ত্বগুলোকে আপনি মেলাবেন কি করে? আপনার জীবনটার মধ্যে 5খানা তত্ত্ব আছে, এই তত্ত্বগুলোকে কোনটা কোন জায়গায় ইনপুট করবেন, করলে হবে কি আপনি সেখান থেকে একটা বড় কিছু পাবেন। রাইট? ঠিক। এটা প্রত্যেকটা ক্ষেত্রে, এই জন্য আমি আমার যে সেমিনার বা ওয়ার্কশপ যেটা আমি করতে চলেছি, বা 8, 9, 10 এবং 11, 12, এটা আমি অ্যানাউন্স করবো খুব শীঘ্রই। এখানে আমি শুধু আমার কাজ হবে প্রত্যেকটা বাচ্চার মধ্যেকার যে এলিমেন্ট রয়েছে, সেই এলিমেন্টগুলোকে একটু খুঁজে খুঁজে আপনাদের হাতে ধরিয়ে দেওয়া, এবং বাড়িতে আপনারা প্র্যাকটিস করবেন। কারণ আমি কালকে
রাতে যেতে যেতে একটা কথা বলেছি, আপনি খুঁজুন আপনার ভেতরকার তত্ত্ব, আপনি আপনার ভাগ্যকে নিজে ঠিক করুন। আমি শুধু গাইডের কাজ করবো, বা আমার মতো যারা অ্যাস্ট্রোলজার তারা শুধু গাইডের কাজ করবে, আপনাকে সেই মার্গদর্শন দেখাবে। আমি আপনার মঙ্গল, শনি, রাহু, কেতু কাউকে ভালো করতে পারবো না। ঠিক। এভরিথিং ডিপেন্ডস অন ইউ। সব কিছু আপনার হাতে রয়েছে, জাস্ট ফাইন্ড ইট। কিভাবে সেটাকে, হাউ টু ডেকোরেট ইট, ইটস আপ টু ইউ। মানে বেদাচার্যদা, এক্ষেত্রে কি আমার তো একটা নর্মাল অবজারভেশন থাকে, আরেকটা হচ্ছে অ্যাস্ট্রোলজিক্যাল অবজারভেশন, মানে দুটোর একটা কম্বাইন্ড ফর্ম দিয়ে আমাকে লক্ষ্য রাখতে হবে। একদম ঠিক। ইতালি একজন বিখ্যাত দার্শনিক বলেছিলেন যে পেশা তখনই তুমি পেশাগত ক্ষেত্রে বিখ্যাত হবে যদি পেশা তোমার নেশা হয়। আর শুধু যদি পেশা হয় তাহলে সেক্ষেত্রে কোনো সময় তুমি শাইন করতে পারবে না, তুমি ঘুমিয়ে থাকবে কোনো একটা পার্টিকুলার ঘরে গিয়ে। তো যাই হোক, কে রয়েছেন আমাদের সঙ্গে ফোনে কথা বলবো? হ্যালো 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 হ্যালো। হ্যাঁ বলুন দিদিভাই, স্বাগত, বলুন দিদিভাই, স্বাগত। হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি। আপনি কি আমাদের কথা আপনি শুনতে পাচ্ছেন না? হ্যাঁ 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 শুনতে পাচ্ছি। হ্যাঁ এবার বলুন। নমস্কার। 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 আপনি কোথা থেকে বলছেন? আপনি ফোনে শুনুন, টিভিতে শুনতে হবে না। হ্যাঁ হ্যাঁ টিভিটা মিউট করে দিন দিদি, টিভির সাউন্ডটাকে মিউট করে দিন। বুঝতে হ্যাঁ পেরেছেন? মিউট করেছি। হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ এবার বলুন, কার সম্পর্কে জানবেন? আমি নিজের সম্বন্ধে জানি। কেমন লাগছে প্রোগ্রাম দেখতে? হ্যাঁ আমি সব সময় ওনার প্রোগ্রাম দেখি, স্যারের প্রোগ্রাম দেখি। আচ্ছা। আমার ভীষণ ভালো লাগে। আচ্ছা। মাইথোলজির উপরে যে কথাগুলি বলে ওগুলিও আমার খুব ভালো লাগে। হ্যাঁ মানে কোনো কথাটাই জ্যোতিষের বাইরে নয়, জ্যোতিষ সম্পর্কিতই উনি কথা বলেন। হ্যাঁ বেশ। তো যাই হোক, আপনার ইয়েটা ডেট অফ বার্থ? 3/3/1993। 3/3/1993। টাইম বলুন। টাইম সকাল 8:36। 8:36 সকালবেলা। জন্মস্থান বলুন। জন্মস্থান আগরতলা। আপনি এখন কোথা থেকে বলছেন? আমি আগরতলা থেকে বলছি। আগরতলা ত্রিপুরা থেকে? ওকে 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 ওকে। ও আগরতলা থেকে বলছেন? হ্যাঁ বেশ। আগরতলায় জন্ম তো? হ্যাঁ হ্যাঁ আগরতলার জন্য। সকাল 8:36, 3/3/1993। হ্যাঁ তার মানে 26 কমপ্লিট। আপনারই তো এটা? হ্যাঁ। কি বারে জন্ম ছিল? বুধবারে জন্ম। বুধবার, ঠিক। মেষ লগ্ন, মিথুন রাশি, আদ্রা নক্ষত্রে জন্ম। কেমন? হ্যাঁ। আদ্রা নক্ষত্রের শুক্লপক্ষের নবমী তিথি। আমি জানি আপনি যদি আমার এপিসোডগুলো দেখে থাকেন, বা সিটিভিএনের ইউটিউবেও রয়েছে, আমারও ইউটিউবে রয়েছে, সব জায়গায় এগুলো দেওয়া রয়েছে, আমার ফেসবুকেও রয়েছে। নবমী তিথি নিয়ে আমি অনেক কিছু বলেছি। নবদুর্গার একটা সম্মেলন, অর্থাৎ যেখানে চন্দ্র খুব ভালো থাকে, চন্দ্র যেখানে অ্যাফ্লিক্টেড নয়, কারণ শুক্লপক্ষে চন্দ্র কখনো অ্যাফ্লিক্টেড থাকে না। নবমী তিথি তার মানে নবদুর্গার একটা সম্মেলন, অর্থাৎ সেখানে একটা পেশেন্স কাজ করে। পেশেন্স অর্থাৎ খুব জটিল পরিস্থিতিকে নিজের করায়ত্ত করে সেই জায়গায় উত্তীর্ণ হওয়া। এটা নবমী তিথির একটা কি বলবো, সুন্দর একটা ভালো জায়গা, দিক একটা। প্রীতি যোগে জন্ম, কৌলবকরণ। তাহলে কৌলবকরণ মানে মঙ্গলের করণ। তাহলে আপনার আদ্রা নক্ষত্রে জন্ম, কৌলবকরণ। তা কৌলবকরণ মানে কি? মঙ্গলের করণ। আজকে মঙ্গলের করণে যদি জন্ম হয়ে থাকে, আমি কি বলে থাকি যে মঙ্গলের করণ সবসময়ের জন্য নিজের ডেরা থেকে অন্যের ডেরায় গিয়ে তার বিজয় পতাকাটা উত্তোলন করে দিয়ে চলে আসবে। অর্থাৎ আর দেখবেন একটা জিনিস, মঙ্গল কিন্তু মাথায় দিয়ে ভাবে, তারপরে সে কাজটা করে। আগে সে মাথায় কাজটা, কারণ আমি কালকে বুঝেছি 9 যখন আমরা লিখি, আমরা ইংরেজিতে যখন 9 শব্দটা লিখি, দেখবেন ওপরে একটা গোল থাকে, তারপরে তো একটা স্ট্রেট লাইন, অর্থাৎ গোল মানে হচ্ছে মাথা। আমরা যখন 6 লিখি, 6 যেমন আগে একটা দাগ দিই, তারপরে একটা নিচে গোল দিই, অর্থাৎ শুক্র ভোগী। আমরা 6 সংখ্যার সাথে শুক্রকে রিলেট করে থাকি, 9 সংখ্যার সাথে মঙ্গলকে রিলেট করে থাকি। এই 9 মানে আগে গোল, অর্থাৎ যত জ্ঞান রয়েছে সেগুলো আমার মাথায়, আমার এই হার্ড ডিস্কে রইল, কিন্তু তারপরে তার অ্যাপ্লিকেশান। আর শুক্র কি করছে? শুক্র আগে তার পথ নিয়ে তারপরে সে সমস্ত কিছু তার পেটে রাখলো। তার মানে মস্তিষ্কে রাখা আর পেটে রাখা দুটোর মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। পেটের জিনিসটা কিন্তু অ্যাপ্লিকেবল সব জায়গায় নয়, কিন্তু মাথাটা সবার আগে কাজ করে, তাই তো? তার মানে এই যে কৌলবকরণের যারা জাতক বা জাতিকা, তারা, আমি কেন এই কথাটা ওকে বোঝালাম, আমার মনে হয় এরা যদি অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টকে হোল্ড করে থাকে, এরা যদি গভর্নমেন্টের কোনো কি বলা যায়, ওইটা কি বলা যায়,
অ্যাডমিনিস্ট্রেটিভ সেক্টর না, কমিউনিকেটিভ সেক্টরে যদি কোনো জায়গায় কাজ করে, কমিউনিকেটিভ সংযোগ, সংযোগকারী কোনো জায়গায় যদি কাজ করে, তাহলে কিন্তু এই ধরনের জাতক বা জাতিকার ক্ষেত্রে জিনিসটা অত্যন্ত শুভকর। কেমন? কিন্তু ঘটনা হচ্ছে চরণটা কত? এক। চরণ যখনই এক, তার মানে হবে, কিন্তু লেটে হবে, বা একটা অসম্পূর্ণ হওয়ার একটা জায়গা কিন্তু থাকলো। আদ্রা নক্ষত্র তার মানে খুব সিক্ত। এর মধ্যে কি কি এলিমেন্ট রয়েছে? এলিমেন্ট রয়েছে একটা বায়ুর এলিমেন্ট, একটা রয়েছে জলের এলিমেন্ট। তার মানে জল আর বায়ু। তাহলে জল আর বায়ু যদি এক জায়গায় হয়, কি হয়? বুদবুদ তৈরি হয়। অর্থাৎ আশা বা লিপ্সা কোনোদিন শেষ হয় না। অর্থাৎ এখান থেকে হতাশা তৈরি হতে পারে। আপনার জীবনের ইচ্ছে বা চাহিদা আপনার কোনোদিনই শেষ হচ্ছে না। কি বললাম, বুঝতে পারলেন? হ্যাঁ হ্যাঁ, কি নাম আপনার? আপনার নাম কি নাকি? নাম? হ্যাঁ, নাম রুম্পি দাস। রুম্পি দাস। রুম্পি, আপনি আপনার জীবনের যে ঘটনাগুলো তার সঙ্গে আজকের প্রেডিকশনকে রিলেট করতে পাচ্ছেন কি? হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছেন একটু স্যার। রেসপন্সিভ হলে কি আমাদের ক্ষেত্রে সুবিধা হয় সুবিধা হয়। বুঝতে? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ বা নাতেই উত্তর দিন, কোনো অসুবিধা নেই যে আপনাকে হ্যাঁ বলতে হবে। মানে যে ব্যাখ্যাটা রয়েছে তাতে হ্যাঁ বা নাতে আপনি কি করতে চাইছেন জীবনে? আপনার প্ল্যানিং কি? আমি বিটেক করেছি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর উপরে। আচ্ছা, বেশ। তো এখন আমার জব হচ্ছে না আর কি। কোথায় জবের জব জন্য- করতে চাইছেন? সরকারি না বেসরকারি? হ্যাঁ, গভর্নমেন্ট জবই করতে চাইছি। হ্যাঁ, তার কারণ দশমে শনি বসেই রয়েছে, আমি তো দেখলাম। যেমন আমি তো এর আগেই বলে দিয়েছি, যখনই আপনার লগ্নের দশমে যদি শনি থাকে, লগ্নের দশমে যদি রবি থাকে, লগ্নের দশমে যদি বৃহস্পতি থাকে, বা এদের ছোঁয়া থাকে, তাহলে দেখবেন এই সমস্ত চার্টগুলো একটু গভর্নমেন্ট কেন্দ্রিক হয়। কিন্তু আমি সিটিভেনের পর্দায় আপনাকে হলফ করে বলবো না যে আপনার গভর্নমেন্ট সেক্টরে চাকরিটা হবেই। তার মধ্যে এর মধ্যে কিছু শর্তাবলী, টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাপ্লাইড। কেমন? তবে আপনার ছকের মধ্যে যে প্লাস পয়েন্টটা যেটা আমি দেখলাম, সেটা হচ্ছে লগ্নের ষষ্ঠে বৃহস্পতি রয়েছে, অর্থাৎ যে নাকি নবমপতি, সে ষষ্ঠে বসে রয়েছে। ষষ্ঠে যখন, অর্থাৎ নবমপতি এবং দ্বাদশপতি যদি ষষ্ঠে বসে থাকে, সবার ক্ষেত্রেই যেটা প্রযোজ্য, সেটা আপনারা সবাই জানতে পারেন যে এক্ষেত্রে সেন্ট্রাল গভর্নমেন্টের একটা যে চাকরির যে ব্যাপার, এই জায়গাটার অনেক অংশটা খুলে যায়। হবে কি হবে না পরের কথা, কিন্তু এটা ইন্ডিকেশন একটা দিচ্ছে। দশমপতি দশমেই বসে রয়েছে, তাহলে গভর্নমেন্টের চাকরির একটা সুযোগ তো রইলই। এবং নবম দ্বাদশ যখনই ষষ্ঠে কানেক্টেড হয়ে গেল, তার মানে তার মধ্যে কি হলো? একটা গভর্নমেন্ট, অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরির একটা ইন্ডিকেশন ভরে গেল। এবং শুধু তাই না, সপ্তমপতি সেও দ্বাদশে বসে রইল। তার মানে আপনার কর্মটা হবে কোথায়? বাড়ি থেকে অনেকটা দূরে গিয়ে। এবার যদি অ্যানালাইসিস বা অ্যানালিটিক্যাল পার্টে যদি আমি আসি, লগ্নের অষ্টমে রাহু বসে রইল, লগ্নের দ্বিতীয় কেতু বসে রইল। সমস্যাটা হবে কি জানেন? আপনি চাইলেন তো অনেক কিছু, তার কারণ আপনার চরণ ওইদিকে এক, এদিকে দ্বিতীয় রইল আপনার কেতু। দ্বিতীয় মানে হচ্ছে কি? আপনার 7-এর 8, অর্থাৎ আপনার 7-এর পরিস্ফুট। অর্থাৎ আমরা যে ফুলের একটা কুড়ি থাকে, তো এই কুড়িটা তো ফুটতে হয়। কুড়িটা যদি না ফোটে, তাহলে কি হবে? সেটা ফুলের মতো যে আকার বা তার যে সুন্দর গন্ধ, সেটা তো আসবে না, বা সুবাস বা শোভিত ব্যাপারটা আসবে না। তাহলে আপনার দ্বিতীয় ভাবটি কিন্তু একটুখানির জন্য হলেও একটু অসুবিধার মধ্যে পড়ে গেল, তার কারণ কেতু সেখানে বসে রইল। কেতুকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, অর্থাৎ অন্ধকারের কারক গ্রহ। আপনার ক্ষেত্রে একটা ভালো জিনিস আমি আবারও আরেকটা জিনিস আজকে শেখাই, সেটা হচ্ছে যে কেতুকে আমরা কি শ্যাডো প্ল্যানেট বলে থাকি। আমাদের কালারের মধ্যে কোনটা শ্যাডো বোঝায় বলতে পারবেন? হ্যাঁ, ব্ল্যাক কালার। আর শুধু ব্ল্যাক কি শ্যাডো? আর কোনো কালার শ্যাডো নয়? গ্রে কালার। না, আর একটা বলুন। ক্যামেরা কোনোদিন আপনি ক্যামেরা চালিয়েছেন, দেখেছেন ক্যামেরা লেন্সকে কি দিয়ে, কোন রং দিয়ে ক্যামেরা লেন্সকে অ্যাডজাস্ট করতে হয়? জানেন? জানেন না মনে হয়? হোয়াইট। না। তাহলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এই যে ব্যাপারটা, এটা শেডের কারক গ্রহ, বা এটা শেডের একটা কালার। তো এই যে সেকেন্ড হাউসে যে আপনার যে কেতু বসে রইল, আপনি এর রেকটিফিকেশনের প্রাথমিক পথ্য কী নেবেন? প্রাথমিক পথ্য, আপনি যত সাদা কালো ড্রেস আপনি যত পরবেন, তত আপনার মধ্যে একটা ঊর্জা তৈরি হবে। ঊর্জা, কি বললাম, বোঝাতে পারলাম? এই ঊর্জাটা যত তৈরি হবে, তত আপনার মধ্যে ব্যারিয়ার্সটা কম হবে। তার কারণ দেখুন, দ্বিতীয় কেতু, আপনি চাইলেন তো অনেক কিছু, কিন্তু আপনি কোথাও না কোথাও গিয়ে একটা জায়গায় গিয়ে আটকে যাবেন। তার কারণ সেকেন্ড হাউসে আপনার কেতু বসে রইল। বোঝাতে পারলাম? বুঝতে পারছেন? হ্যাঁ 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 হ্যাঁ। যাই হোক, থ্যাংক ইউ স্যার সাজেস্ট করার জন্য। আর বলছিলাম স্যার, আমার কোন সেক্টরে গেলে ভালো হবে জবের জন্য? বলছি আমি কি কেমিক্যাল রিলেটেডই ট্রাই করব, নাকি অন্য সেক্টরে ট্রাই করব? দশমে শনি বসে রয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টকে, আর কবে ট্রাই করবেন? আমার তো মনে হয়, তার কারণ আপনি যদি মনে করেন, এখন তো ইঞ্জিনিয়ারিং সিভিল সার্ভিসও হয়, তাই না? হ্যাঁ। তাই ইঞ্জিনিয়ারিং সিভিল সার্ভিসকে আর কবে ট্রাই করবেন? সেটাও তো করতে পারেন, কারণ দশমে শনি, এবং সেখানে দশমে শনি বৃহস্পতি ষষ্ঠে কানেক্টেড তো, এবং শনি তো আপনার লগ্নের সপ্তমকে দৃষ্টি দিয়েই রেখেছে। তার মানে সে তো মেকানিজমের কারক গ্রহই তো।
তাহলে কিন্তু আপনাকে ট্র্যাকটা চেঞ্জ করতে হবে। সেই ট্র্যাকটা কি না, দশমস্ত শনি সবসময় অ্যাডমিন ডিপার্টমেন্টকে কানেক্ট করতে থাকে। আর আপনার শুক্র দেখুন তুঙ্গ ক্ষেত্রে বসে রয়েছে, সপ্তমপতি এবং দ্বিতীয়পতি, কিন্তু সমস্যাটা হলো দ্বিতীয় কেতু। আমার হাতে সময় তো এখানে কম, নইলে তো আমি আরও অনেক কিছু বোঝাতে গেলে তো আজকে সারাদিন শেষ হয়ে যাবে একটা চার্ট নিয়ে। কি বললাম বুঝেছেন? যদি আমার মনে হয় আপনি আরও কিছু ভালো কাউন্সিলিং চান, আপনি আপনার আশেপাশে কোনো একজন ভালো একজন প্রাজ্ঞ অ্যাস্ট্রোলজারকে দিয়ে চার্টটাকে একটু ভালো একটা অ্যানালিটিক্যাল পার্টে নিয়ে আসুন। তার কারণ আপনার পঞ্চমপতি রবি সে দেখুন কোথায় বসে রয়েছে, সে আপনার একাদশে বসে রয়েছে। তাহলে আপনার তো ভগবান তো আপনার একটা ভাগ্যে সুন্দর একটা জায়গা লিখেই রাখলো। অবশ্যই সেই জায়গাটা যোগাযোগ করুন এবং এলিমেন্টকে ব্যালেন্স করুন। আমি আশাবাদী যে আপনি একদিন নিশ্চয়ই বিরাট বড় কিছু করতে পারেন। তবে হরোস্কোপকে কাজে লাগান। শুধু আপনি কেন, যারা আমার প্রোগ্রাম দেখছেন প্রত্যেককে আমি একটাই কথা বলবো, ভনিতার মধ্যে না গিয়ে, ভুল পথে না গিয়ে, ভুল ট্র্যাকে না গিয়ে নিজেকে জাজ করুন, নিজের পরিবারের সকলকে জাজ করুন, নিজের বন্ধুবান্ধবকে জাজ করুন, করে তার একটা ব্যালেন্স তৈরি করে নিজের একটা পথকে বাছুন যে আপনার মধ্যে কি আছে, কোন পথে আপনার হাঁটলে সুবিধা হয়। তার জন্য যদি প্রয়োজন হয় ভালো অ্যাস্ট্রোলজারের কাছে যোগাযোগ করুন, তারা আপনাকে নিশ্চয়ই মার্গদর্শন করাবে। কি বলেন? একদম একদম আর শিলিগুড়ি কুচবিহারের বুকিং প্রায় শেষের পথে, কৃষ্ণনগর বহরমপুরেরও বুকিং প্রায় শেষের পথে। আর সেটা দেবাশিস বলে দিচ্ছে কবে আপনারা কোথায় কখন কিভাবে পাচ্ছেন। একদমই। আর একটা কথা আপনাকে বলে রাখি, যিনি ত্রিপুরা থেকে দিদি আমার ফোন করেছিলেন, তাকে একটা কথা বলি, বেদাচার্যদা বললেন যে কোনো একজন প্রাজ্ঞ জ্যোতিষকে দেখিয়ে নিতে। আর আমি আপনাকে একটা ডেট বলবো যেদিনে আপনি একজন প্রাজ্ঞ জ্যোতিষকে আগরতলায় পাবেন। সেটা হচ্ছে 30th অফ দিস মান্থ, 30th অফ এপ্রিল। এবং তার কারণের জন্য এই যে বুকিং নাম্বার রয়েছে দেখুন 9830771807, টিভি স্ক্রিনে যাচ্ছে দেখুন, আমি পেন দিয়েও দেখাচ্ছি আপনাদের সবাইকে, সবার উদ্দেশ্যে। সেকেন্ড নাম্বার হচ্ছে 9830772058। এই দুটো নাম্বারে আপনাকে বুকিং করতে হবে। যারা আগরতলার মানুষ রয়েছেন তাদেরকে বলবো 30th অফ এপ্রিলের জন্য বুক করতে। যে মেচেদাতে চেম্বার রয়েছে 23rd অফ এপ্রিল। জামশেদপুরে এপ্রিলে জামশেদপুরে চেম্বার রয়েছে, কিন্তু বুকিং অনেকটাই ফিল আপ হয়ে গেছে, বেদাচার্য বললেন। হাতিবাগানে হচ্ছে 6 তারিখে, মানে দ্যাট উইল বি অন টুমরো, আগামীকাল। গৌহাটিতে হচ্ছে 29 তারিখে, এপ্রিলের 29 তারিখে চেম্বার। আগরতলাতে 30 তারিখ বললাম আমি। কৃষ্ণনগর 9 তারিখে চেম্বার রয়েছে, বুকিং প্রায় ক্লোজড। যেগুলো প্রায় ক্লোজড বলা হচ্ছে সেগুলোতে খুব ফার্স্ট বুকিং হবে এবং মানে ইমিডিয়েট বুকিং নেওয়া হবে। এরপরে কিন্তু হয়তো বা আফটার 24 আওয়ার্স মানে আপনি নাও পেতে পারেন, এনরোলড নাও হতে পারে আপনার নাম। বহরমপুর হচ্ছে 10th অফ এপ্রিল, দুর্গাপুরে হচ্ছে 15th অফ এপ্রিল, ব্যারাকপুরে হচ্ছে 8th এপ্রিল, 8 তারিখে ব্যারাকপুরে। বর্ধমান হচ্ছে 17th অফ এপ্রিল। মালদাতে চলে যাচ্ছি, মালদায় যাওয়ার আগে আমি কোচবিহার বলিনি। কোচবিহার এবং শিলিগুড়ি হচ্ছে 26 আর 25, মানে 25-26 রেসপেক্টিভলি এই মাসের, 25 আর 26 এই হচ্ছে চেম্বার। মালদার একটা চেম্বার হচ্ছে 29-5 মালদায়, অর্থাৎ মে মাসের প্রায় শেষে। গড়িয়াহাটে শুক্রবার, দক্ষিণেশ্বরে রবিবার পাবেন। বহুদিনের চেম্বার অ্যাজ ইউজুয়াল এখানে বেদাচার্যদা বসেন। বুকিং নাম্বার বলে দিয়েছি। দাক্ষা ইনস্টিটিউট সম্পর্কে আপনারা খুব কিউরিয়াস এবং এই ব্যাপারে আপনারা খুব ইন্টারেস্টেড। যারা রবিবার মানে দক্ষিণেশ্বরের সেশনটা বন্ধ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, দক্ষিণেশ্বরে আবার নেক্সট সেশনের জন্য ভর্তি চলছে। শ্যামবাজারটা খোলা রয়েছে, শ্যামবাজারে যারা ভর্তি হতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন। শ্যামবাজার এবং শিলিগুড়ি দুই জায়গায় ফোন নাম্বারে ফোন করলে তার ক্রাইটেরিয়াটা আপনারা ম্যাচ করতে পারবেন, কিভাবে আপনারা সেখানে ভর্তি হতে পারেন, কি তার ক্রাইটেরিয়া। একদমই। ফোন নাম্বার একটু বলে দিই আমি, অবশ্যই 9051451482, 9051451482 এই হচ্ছে নাম্বার। ফোনটা এসে গেল বলে, নইলে আজকে ভালো একটা তথ্য নিয়ে আলোচনা করছিলাম, যেটা যে এই বায়ুকে আমরা দেখবে অনেক সময় কিছু কিছু মানুষ, আমরা তুমি দেখো না বেশ কিছু যারা কোম্পানিতে এমপ্লয়ি, তারা কিন্তু খুব ড্রেস আপ করে থাকে, সুন্দর টাইফাই পরে থাকে এবং তারা খুব একটা স্লিম ফিটের জামা, এবং তারা সবসময় জামা কাপড়টা গুজে পড়ে, ইন করে রাখে। কেন? অর্থাৎ বায়ুকে কোথাও না কোথাও ধরে রাখার চেষ্টা। বায়ুটাকে তো ব্যালেন্স করতে, বায়ু যদি সবসময় পাস হতে থাকে তাহলে কি হবে? তুমি সবসময় নেগেটিভ পজিটিভ এই খেলাটা খেলছো। কিন্তু সবসময় যদি বায়ুকে যদি আমার কনস্ট্যান্ট রাখা যায় আমার শরীরের মধ্যে, তাহলে এই যে ইন করে পড়ে রাখার যে ব্যাপার, এটা কিন্তু বিরাট বড় একটা প্লাস পয়েন্ট। অনেকে শক্স পরে। আর একটা খুব একটা সুন্দর একটা ভিশন বলি, আজকে আমি চশমা পরি, আমার মতো বহু লোক চশমা পরে, কিন্তু ঘটনা হলো চশমাটা তাদের কতটা ক্লিয়ার, এটা কি বোঝায় জানো? তার কারণ অনেককে আমি দেখেছি চশমার মধ্যে দাগ থাকে। তুমি সাধারণত দেখবে আমি সবসময় চশমা ওয়াশ করতে থাকি। আমি বহু লোককে দেখেছি তারা সবসময় চশমা ওয়াশ করে। কেন জানো? তার কারণ তারা চশমাটাকে সবসময় যেন ক্ল্যারিটির মধ্যে রাখতে চায়। চশমা আপনার জীবনের আপনার ভিশনকে বোঝায়। আপনার চশমা যত পরিষ্কার, তার মানে আপনার ভিশন তত পরিষ্কার, আপনি জীবনে তত উন্নতির পথে আসবেন। হয়তো আজকে বাধা পাচ্ছেন, কিন্তু কালকে একটা ঠিক জায়গায় পৌঁছবেন।
আজকে আর বলা হলো না। এগুলো তো ফলো করা মানে ভীষণভাবে ইম্পর্টেন্ট। অবশ্যই যাদের যাদের কিউরিসিটি রয়েছে এই বিষয়ে, আরও জীবনকে মানে পরিশীলিত করতে চান, গোছাতে চান, তারা বুকিং নাম্বারে ফোন করে চেম্বারে এসে কথা বলুন, সেখানে অনেকটা সময় নিয়ে কথা বলতে পারবেন। আজকের মতো শেষ করছি, তবে অবশ্যই আজকে রাত্রে আবার 11:30টায় অনুষ্ঠান। আজকে হবে না, আবার নেক্সট মানে দেখতে তো পারবেন লোক আর কি। হ্যাঁ, অনুষ্ঠান থাকবে, দেখতে পাবেন আজকে রাত 11:30। আজকের মতো বিদায় নিচ্ছি, নমস্কার আপনাকে, নমস্কার আপনাদের সবাইকে। দক্ষা মাইথিক ওয়ার্ল্ড অফ অ্যাস্ট্রোলজি, মাইথোলজির বিজ্ঞানসম্মত তথ্য জেনে আদি সনাতন জ্যোতিষে